আজকে আমরা রাষ্ট্রের একদম ভেতরের একটা জিনিস নিয়ে কথা বলবো। একেবারে কোর কনসেপ্ট কি সেটা? সেটা হলো রাষ্ট্রের ৩টি প্রধান অঙ্গ। আচ্ছা, এটা বোঝা কেন এত জরুরি? কারণ একটা দেশের পুরো সিস্টেম কিন্তু এটার উপরে দাঁড়িয়ে আছে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, একটা সিনারিও চিন্তা করা যাক। কেমন? ধরুন দেশে একজনই আছেন যিনি একাই সব নিয়মকানুন বানাচ্ছেন, আবার তিনি সেই নিয়মগুলোর সবার উপর প্রয়োগ করছেন। আর যদি কেউ সেই নিয়ম না মানে, তাহলে তার বিচারটাও তিনিই করছেন। মানে কি দাঁড়ালো? সব ক্ষমতা একজনের হাতে। ভাবুন তো একবার ব্যাপারটা কেমন দাঁড়াবে। কেন এই প্রশ্নটা করছি সেটা এখনই পরিষ্কার হয়ে যাবে। এই যে একটু আগে যে সমস্যাটার কথা বললাম, সেটারই সমাধান হচ্ছে ক্ষমতার পৃথকীকরণ নীতি। ইংরেজিতে বলে সেপারেশন অফ পাওয়ার্স। আইডিয়াটা কিন্তু খুবই সিম্পল। দেখুন, আইন বানানো, সে আইনকে কাজে লাগানো, আবার সে আইনের বিচার করা, এই সব ক্ষমতা যদি এক জায়গায় থাকে, তাহলে কি হবে? ক্ষমতার অপব্যবহার হওয়ার চান্স কিন্তু অনেক বেড়ে যায়, তাই না? ঠিক এই কারণে রাষ্ট্রকে ৩ ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। এতে কি হয়? একটা ভাগ আরেকটা ভাগের কাজকে দেখতে পারে, কন্ট্রোল করতে পারে। একটা চেকস অ্যান্ড ব্যালেন্সেস বা ভারসাম্য তৈরি হয়। তো চলুন তাহলে এক এক করে এই ৩টি অঙ্গকে চিনে নেওয়া যাক। প্রথমেই আসি প্রথম অঙ্গটির কথায়। এটাকে আমরা বলতে পারি রাষ্ট্রের নিয়ম তৈরির ঘর। আর এর পোশাকি নাম হল আইনসভা বা লেজিসলেচার। আমাদের বাংলাদেশে এই আইনসভার নাম কি? আমরা সবাই জানি, এটা হলো জাতীয় সংসদ। আমাদের যে সংবিধান আছে তার ৫ম ভাগে কিন্তু এই জাতীয় সংসদ আর কিভাবে আইন বানানো হবে তা নিয়ে ডিটেলসে বলা আছে। দেশের যত আইন কানুন তার সবই কিন্তু এখানেই তৈরি হয়। এই কথাটা মাথায় একেবারে গেঁথে নিন, তাহলে আইনসভার কাজটা আর জীবনেও ভুলবেন না। কি লেখা আছে? সংসদ সমান সমান আইন বানানোর কারখানা। ব্যাপারটা ঠিক ওরকমই। ভাবুন তো, একটা ফ্যাক্টরির মতো, যেখানে জনগণের প্রয়োজনগুলো হচ্ছে কাঁচামাল, আর অনেক আলোচনা পর্যালোচনার পর ফাইনাল প্রোডাক্ট হিসেবে বেরিয়ে আসে আইন। কি সহজ না ব্যাপারটা? তাহলে এই কারখানার মেইন কাজগুলো কি কি? ১ নম্বর, নতুন আইন তৈরি করা, আর দরকার হলে পুরনো আইন বদলে ফেলা। ২, দেশের যে বাৎসরিক বাজেট সেটা পাশ করা। ৩, সরকার ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেখা, মানে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা। আর সবশেষে সরকার গঠন করা। প্রত্যেকটা কাজই কিন্তু গুরুত্বপূর্ণ। আইন তো বানানো হলো, কিন্তু এই আইনগুলোকে মাঠে ময়দানে কাজে লাগাবে কে? এখানেই চলে আসছে রাষ্ট্রের দ্বিতীয় অঙ্গ, যাকে বলা যায় রাষ্ট্রের আসল কাজের ইঞ্জিন। এর প্রাতিষ্ঠানিক নাম হল কার্যনির্বাহী বিভাগ বা এক্সিকিউটিভ। এই কার্যনির্বাহী বিভাগ মানে আর কিছুই না, সরকার আর প্রশাসন, যারা আইনটাকে বাস্তবায়ন করে। বাংলাদেশে এর মধ্যে কারা কারা আছেন দেখুন। রাষ্ট্রপতি আছেন, যিনি আমাদের রাষ্ট্রপ্রধান। তারপর আছেন প্রধানমন্ত্রী আর তার ক্যাবিনেট, যারা সরকার চালান। আর আছে পুরো অ্যাডমিনিস্ট্রেশন বা আমলাতন্ত্র। আমাদের সংবিধানের ৪র্থ ভাগে এই বিভাগটা নিয়ে কথা বলা হয়েছে। এই লাইনটা মনে রাখলে এক্সিকিউটিভের কাজটা একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। এক্সিকিউটিভ ইকুয়ালস টু আইন চালানোর ইঞ্জিন। সংসদ তো আইন বানিয়ে দিল, কিন্তু সেই আইন অনুযায়ী পুরো দেশটাকে যে চালিয়ে নিয়ে যাবে, সেই ইঞ্জিনটাই হলো এই বিভাগ। দেশের সব কাজ কিন্তু এই ইঞ্জিনটাই চালু রাখে। তো এই ইঞ্জিনের প্রধান কাজগুলো কি? দেশের জন্য পলিসি বা নীতি তৈরি করা, পুরো প্রশাসনকে চালানো, সংসদে যে আইনগুলো পাশ হলো সেগুলোকে প্রয়োগ করা, আর প্রতিদিন দেশ চালানোর জন্য যে ছোট বড় সিদ্ধান্তগুলো নিতে হয় সেগুলো নেয়া। আচ্ছা, আইন বানানো হলো, সেই আইন প্রয়োগও করা হলো, কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। আইনটা কি সংবিধান মেনে বানানো হয়েছে? আর সেটা কি ঠিকমতো প্রয়োগ করা হচ্ছে? যদি কোনো ঝামেলা হয়, সমাধান কে করবে? এখানেই আসছে রাষ্ট্রের তৃতীয় এবং অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ, বিচার বিভাগ। এনারাই হলেন ফেয়ারনেস বা ন্যায্যতার অভিভাবক। বাংলাদেশে বিচার বিভাগের একেবারে কেন্দ্রে আছে সুপ্রিম কোর্ট। এর আবার 2টো ভাগ আছে, একটা হলো হাইকোর্ট বিভাগ আর একটা আপিল বিভাগ। আর আমাদের সংবিধানের 6ষ্ঠ ভাগে এই বিচার বিভাগ নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে।
বিচার বিভাগকে কেন শেষ আশ্রয় বলা হয় বলুন তো? কারণটা খুব সহজ। মানুষ যখন আর কোথাও কোনো সমাধান পায় না, তখন শেষ ভরসা হিসেবে কিন্তু আদালতের দরজাতেই যায়। আদালতেই আমাদের সংবিধান আর আইনের ফাইনাল ইন্টারপ্রেটার, মানে চূড়ান্ত ব্যাখ্যাকারী এবং রক্ষক। তাহলে বিচার বিভাগের মূল কাজগুলো কি দাঁড়ালো? মানুষের বা প্রতিষ্ঠানের মধ্যেকার ঝগড়া বিবাদ মেটানো, সংবিধানের কোনো লাইনের আসল মানে কি সেটা ব্যাখ্যা করা, আমাদের সবার মৌলিক অধিকার রক্ষা করা, আর সংসদ বা সরকার সংবিধানের বাইরে গিয়ে কিছু করছে কিনা সেটা খতিয়ে দেখা। এই শেষ কাজটাকেই কিন্তু বলে জুডিশিয়াল রিভিউ। এখন একটা প্রশ্ন আসতেই পারে, এই যে তিনটা আলাদা আলাদা ভাগ, এরা কি নিজেরা নিজেদের মতো কাজ করে? একদমই না। এরা আসলে একটা অর্কেস্ট্রার মতো, একে অপরের সাথে মিলেমিশে একটা সুরে কাজ করে। চলুন দেখি কিভাবে। পুরো প্রসেসটা কিন্তু খুবই লজিক্যাল। দেখুন, ১ নম্বরে সংসদ একটা আইন তৈরি করল। ২ নম্বরে সরকার বা এক্সিকিউটিভ সেই আইনটা সারা দেশে চালু করল। আর ৩ নম্বরে যদি সেই আইন নিয়ে কোনো প্রশ্ন ওঠে বা সেটা ঠিকমতো মানা হচ্ছে কিনা, তখন আদালত এসে সেটার ব্যাখ্যা দেয় আর চেক করে দেখে যে সব সংবিধান অনুযায়ী হচ্ছে কিনা। এতক্ষণ তো আমরা অনেক কিছু জানলাম। এবার চলুন ছোট্ট একটা কুইজের মতো করে সবটা আরেকবার ঝালিয়ে নিই। এতে কি হবে, জিনিসগুলো মেমোরিতে একেবারে পার্মানেন্ট হয়ে যাবে। আমাদের প্রথম প্রশ্ন, রাষ্ট্রের ক্ষমতাকে কেন এই ৩টে ভাগে ভাগ করা হয়? একটু ভাবুন তো। আমরা কিন্তু এটা নিয়েই আলোচনা শুরু করেছিলাম। ঠিক ধরেছেন। উত্তরটা হলো ক্ষমতার অপব্যবহার ঠেকানোর জন্য। ক্ষমতা যখন ভাগ করা থাকে, তখন একটা বিভাগ আরেকটা বিভাগকে চোখে চোখে রাখতে পারে, কন্ট্রোল করতে পারে। সহজে মনে রাখার জন্য এই লাইনটা দেখুন, ক্ষমতা ভাগ সমান নিরাপত্তা। আরেকটা কমন প্রশ্ন, আইনের ব্যাখ্যাটা আসলে কে দেয়, সংসদ নাকি আদালত? স্লাইডটা দেখলে ব্যাপারটা পরিষ্কার। সংসদ আইন তৈরি করে, আর সেই আইনের ফাইনাল ব্যাখ্যাটা দেয় আদালত। একজন হলো মেকার আর একজন ইন্টারপ্রেটার। এবার চলুন একটা র্যাপিড ফায়ার রাউন্ড হয়ে যাক। রেডি? আচ্ছা, আইন বানায় কে? আইনসভা বা সংসদ? আইন চালায় কে? নির্বাহী বিভাগ বা সরকার? আইন অনুযায়ী বিচার করে কে? বিচার বিভাগ। আর সুপ্রিম কোর্টের দুটো ডিভিশন কি কি? হাইকোর্ট ডিভিশন আর অ্যাপেলিক ডিভিশন। ওয়াও, সবাই পেরেছেন। এখানে একটা কমন ভুল প্রায়ই হয়। অনেকেই ভাবেন যে রাষ্ট্রপতি আইন তৈরি করেন, কিন্তু তথ্যটা সঠিক নয়। মনে রাখতে হবে, আইন তৈরি করে সংসদ। রাষ্ট্রপতি সেই আইনের সম্মতি দেন, যেটা আইন পাশ হওয়ার প্রক্রিয়ার একটা খুব জরুরি ধাপ, কিন্তু তিনি নিজে আইনটা বানান না। পুরো আলোচনাটাকে যদি মাত্র একটা লাইনে মনে রাখতে চান, তাহলে এই বাক্যটা একেবারে মুখস্থ করে ফেলুন। সংসদ আইন বানায়, সরকার আইন চালায়, আদালত আইন রক্ষা করে। ব্যাস, এই একটা লাইনই আপনাকে রাষ্ট্রের ৩টা অঙ্গের কাজ সারা জীবন মনে রাখতে হেল্প করবে। আর সব শেষে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। একটু ভেবে দেখবেন, আমাদের চারপাশে, আমাদের এলাকাতে বা দেশে এই ৩টে অভিভাবককে, মানে আইনসভা, নির্বাহী বিভাগ আর বিচার বিভাগকে আমরা কিভাবে কাজ করতে দেখি? একটু খেয়াল করলে কিন্তু উদাহরণ খুঁজে পাওয়া যাবে।